ঢাকা বোর্ড 2024 সালের এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। আমাদের এই প্রশ্নটির আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি সবার শুরুতেই কিন্তু আপনারা এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা ওই নির্দিষ্ট অঙ্কটির আপনারা সমাধান দেখতে পাবেন। তো আমরা এখন এই অঙ্কটি ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করছি। আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করবেন। তো আমাদের এই প্রশ্নটির উদ্দীপকে দেওয়া রয়েছে a = 4 + 4 4 + 4 4 4 + ... এবং s = 2 × 3x - 5 whole to the power -1 + 4 × 3x - 5 whole to the power -2 + 8 × 3x - 5 whole to the power -3 + ... দুইটি অসীম ধারা। ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা সম্পূর্ণ প্রশ্নটা একটু পড়ি। ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে 2x² + 7x + 3 = 0 সমীকরণটির মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। মূলের ধরন, মূল মানে রেজাল্ট, মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে বলেছে এ ধারাটির প্রথম এই যে এ ধারা মানে এই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে, এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্সের উপর কী শর্ত আছে, এক্স কোথায়, এই যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নটার সম্পূর্ণটার সমাধান আমরা এখন করব। সবার শুরুতেই ক নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, এখানে বলা হয়েছে 2x² + 7x + 3 = 0 এই সমীকরণটির মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যখন আমাদের দেওয়া থাকবে তখন আমরা ax² + bx + c = 0 এই যে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ রয়েছে তার সাথে আমরা তুলনা করব। তুলনা করার পর b² - 4ac b² - 4ac এইটার মান বের করব, কারণ এইটাকেই নিশ্চায়ক বলা হয়। ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, আমরা সংক্ষেপে শুধু ডি দ্বারা প্রকাশ করে থাকি, নিশ্চায়ক। b² - 4ac এটাকে বলা হয় নিশ্চায়ক। আচ্ছা, এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এক্স মানে এক্সের পাওয়ার 1, এই এক্সের সামনে সহগ যেটা থাকে সেটা হচ্ছে এই যে বি, আর হচ্ছে কি x², হ্যাঁ, অর্থাৎ চলকের পাওয়ার 2, এটার সামনে যে সহগটা থাকে সেটা হচ্ছে এই এ। আর চলক ব্যতীত, চলক ছাড়া, চলক বর্জিত যেই পদটা রয়েছে ধ্রুবপদ বা ধ্রুবক সেটা হচ্ছে সি। তা আমরা ওই মানগুলোকে এখানে বসাবো। এই b² - 4ac এটাকেই নিশ্চায়ক বলা হয় এবং এই নিশ্চায়কের মানের উপরে নির্ভর করে যে আমি যখন অঙ্কটা সমাধান করব তখন এক্সের মান কেমন আসবে। এক্সের মান কি বাস্তব আসবে নাকি এক্সের মান অবাস্তব আসবে, এক্সের মান কি মূলদ আসবে নাকি অমূলদ আসবে, এক্সের মান কি সমান সমান আসবে নাকি অসমান আসবে। তো আমরা যদি একটু মূল বইয়ের মধ্যে যাই, মূল বই থেকে আপনাদেরকে একটু দেখাই। মূল বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন সেখানে লেখা আছে যে নিশ্চায়কের মান যদি 0-র চাইতে বড় হয়, নিশ্চায়কের মান যদি 0-র চাইতে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, নিশ্চায়কের মান 0-র চাইতে বড় এবং পূর্ণবর্গ, আপনারা আশা করি সবাই পূর্ণবর্গ জানেন, পূর্ণবর্গ হয়, তাহলে ওই সমীকরণটা যখন আমরা সমাধান করব তখন যে রেজাল্ট বের হবে, চলকের মান বের হবে মূল, সেটা বাস্তব হবে, অসমান হবে, মূলদ হবে। ঠিক আছে, দুইটা রেজাল্ট বের হবে, সেই দুইটা রেজাল্টই বাস্তব, অসমান, মূলদ। যদি নিশ্চয়কের মান 0-র চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তখন আমরা ওই সমীকরণটা যখন সমাধান করব দুইটা রেজাল্ট পাবো, দুইটা রেজাল্ট বাস্তব হবে, অসমান হবে, অমূলদ হবে। আগেরবার কি বের হয়েছিল, মূলদ, আর এখন অমূলদ। তাহলে 0-র চাইতে বড় এবং পূর্ণবর্গ, তাহলে বাস্তব, অসমান, মূলদ। আর যখন 0-র চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তখন বাস্তব, অসমান, অমূলদ। যখন নিশ্চয়কের মান 0-র সমান হয়ে যাবে তখন আমরা সমীকরণটার সমাধান করলে যে দুইটা রেজাল্ট বের হবে দুইটাই সমান, দুইটাই বাস্তব এবং দুইটাই সমান। আচ্ছা, নিশ্চয়কের মান যখন আমরা বের করব সেটা যদি 0-র চাইতে ছোট হয়, এতক্ষণ পর্যন্ত 0-র সমান বা 0-র বড় নিয়ে কথা বলছি, যদি নিশ্চয়কের মান 0-র চাইতে ছোট হয়, 0-র চাইতে ছোট মানে কি, ঋণাত্মক,
তাহলে সেই সমীকরণের সমাধান করে আমরা কোনো বাস্তব মান পাবো না, সেই রেজাল্টগুলো হবে কাল্পনিক মান, অবাস্তব মান, বাস্তবিক কোনো মান সেখানে পাওয়া যাবে না। তাহলে আমরা নিশ্চায়ক নিয়ে কথা বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিশ্চায়ক। তাহলে আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বের করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেওয়া আছে 2x² প্লাস 7x প্লাস 3। আমরা এখানে বলতেই পারি যে ax² প্লাস bx প্লাস c। তাহলে a এর মান হচ্ছে 2, a এর মান কত 2, b এর মান হচ্ছে 7 আর c এর মান হচ্ছে 3। আমরা এখন এইটা কি সেই নিশ্চয়কের যে সূত্রটা b স্কোয়ার মাইনাস 4ac, সেখানে আমরা এটা বসাই দিব, দেখি রেজাল্টটা কত আসে। তাহলে আমরা যদি এই যে আমাদের সমাধানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমীকরণটা দেওয়া 2x² প্লাস 7x প্লাস 3 = 0, নিশ্চয়কে আমরা সংক্ষেপে ডি বলি, ইংরেজিতে এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলে থাকি, তো সংক্ষেপে এক অক্ষরে বললে ডি। তাহলে নিশ্চয়ক অর্থাৎ ডি, তাহলে সেটা সূত্রটা কি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি তো এটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে 7 × 7 = 49, 4 × 2 = 8, 3 × 8 = 24, 49 থেকে 24 বিয়োগ করলে 25। এইবার দেখেন এই 25কে কিন্তু আমরা লিখতে পারি 5 স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ, 5 স্কোয়ার পূর্ণবর্গ। যেই সংখ্যাটা আমরা বের হবে সেটাকে যদি এরকম স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি বা পুরোপুরিভাবে বর্গমূল করা যায়, একদম পূর্ণ সংখ্যা বের হবে, তাহলে আমরা তাকে পূর্ণবর্গ বলতে পারি। তাহলে এই 25 এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমরা দেখলাম নিশ্চয়কের মান 25, এটা শূন্যর চাইতে বড় এবং এই মানটা পূর্ণবর্গ। তাহলে কি মনে আছে আমরা একটু আগে কী শিখে আসছিলাম, নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় এবং পূর্ণবর্গ হলে সমীকরণটার যখন সমাধান করা হয় তখন রেজাল্ট যা বের হয়, অর্থাৎ মূল রেজাল্ট, যে রেজাল্টগুলো বের হবে, দুইটা রেজাল্ট বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। তাহলে সেই কথাটাই আমরা এখানে শুধু জানাই দিব, আমাদের কিন্তু এখানে অঙ্ক করতে হবে না যে রেজাল্টগুলো বের করে দেখাও, না, আমাদের কাছ থেকে তারা মতামত জানতে চাইছে যে এই সমীকরণটার যদি সমাধান করা হয় তাহলে রেজাল্টগুলো মূলদ্বয় কেমন হবে, মূলের ধরন বলো, মূলের প্রকৃতি বলো। আমরা বলতেছি যে সমীকরণটির মূলগুলো মূলদ, অসমান এবং বাস্তব হবে। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে, আচ্ছা তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এ ধারা কোনটা একটু উদ্দীপকে তাকাই, এই যে এখানে দেওয়া আছে এ ধারা। তাহলে a = 4 + 4 4 + 4 4 4 +... তো এই যে ধারাটা, এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন আপনারা সবাই একটুখানি খেয়াল করবেন যে যখন আমাদেরকে এইরকম ধারা দেওয়া থাকবে যে একই সংখ্যা বারে বারে 4 4 4 4 4 4, 5 5 5 5 5 5, 7 7 7 7 7 7, এরকম একই সংখ্যা বারে বারে প্রত্যেকটা পদের মধ্যেই খালি ওই একই সংখ্যাকে বারে বারে দেখা যাচ্ছে। এইরকম ধারা যখন আমরা দেখব, আর তখন যদি আমাদেরকে বলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আচ্ছা প্রথম n সংখ্যক মানে কি, এখানে n এর জায়গায় যদি 3 দিত তার মানে প্রথম 3টি পদের সমষ্টি বের করো, প্রথম 3টি পদের সমষ্টি। যদি n এর মান 7 হয় তাহলে প্রথম 7টি পদের সমষ্টি, যদি n এর মান 11 হয় তাহলে প্রথম 11টি পদের সমষ্টি। তো আমাদেরকে নির্দিষ্ট সংখ্যা না দিয়ে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক যখন আমাদের সামনে আসবে আমরা সবাই একটু মনে রাখবো আমাদেরকে সেখানে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 3টা কাজ। শুধু একটু ধাপটা মনে রাখি, তাহলে দেখবেন অঙ্কটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারতেছেন। কারণ এই ধরনের অঙ্কর প্রসেসিংটা পুরাটা একই রকমের, হ্যাঁ, একদম একই ধাঁচে অঙ্কটা চলতে থাকবে। তাহলে 3টা ধাপ আমরা মনে রাখবো। আমি প্রথমে একটু লিখে ফেলি আপনাদেরকে এটা নিয়ে জানানোর জন্য। সেটা হচ্ছে আমরা ধাপগুলো কি কি অনুসরণ করব। প্রথম যেই ধাপটা মানে ধাপ 1, এখানে আমরা আমাদেরকে যেই ধারাটা দেওয়া থাকবে, এই ধারাটাকে আমরা 1-এ রূপান্তর করব। কিসে রূপান্তর করব? 1-এ রূপান্তর করব। 1-এ রূপান্তর করব। এই 1-এ রূপান্তর করব বলতে কি বুঝাইতেছি একটু পরে আপনারা সেটা দেখাবো ইনশাআল্লাহ। 1-এ রূপান্তর করতে হবে। 1-এ রূপান্তর করা শেষ,
ঠিক তারপরেই দ্বিতীয় ধাপ হচ্ছে ওই ধারাটাকে 9-এ রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? 9-এ রূপান্তর করতে হবে। 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে গিয়ে আমরা সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা প্রয়োজন, সূত্র প্রয়োগ করার জন্য সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা প্রয়োজন, যা যা করা প্রয়োজন করতে হবে, প্রয়োজন করতে হবে। এই যে এই ধাপগুলো কেন লিখলাম? কারণ অঙ্ক তো আর মুখস্থ করার জিনিস না। অঙ্কের ফলাফল কি আমরা মুখস্থ করব যে এই অঙ্কের রেজাল্ট তো এই অঙ্কের রেজাল্ট তো না। আমরা অঙ্কের সিস্টেমটা মনে রাখবো যে এই অঙ্ক করতে হলে কিভাবে করে করতে হয়, সিস্টেমটা আমরা মনে রাখবো। তাহলে আমাদেরকে যখন এই ধরনের অঙ্ক দিবে যে একই সংখ্যা বারে বারে, একই সংখ্যা বারে বারে, তখন আমরা এই ধাপগুলো অনুসরণ করব। যে আমাকে যেই ধারাটা দিছে এটাকে প্রথমে 1-এ রূপান্তর করব, তারপরে 9-এ রূপান্তর করব, তারপরে এটাকে সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা তা করব। এই যে আমরা যদি ধাপটা মনে রাখি তাহলে কিন্তু হবে। প্রত্যেকটা অঙ্কে এই ধরনের প্রত্যেকটা অঙ্কে এই সিস্টেমটা আমরা ফলো করব। চলেন তাহলে আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাই। আচ্ছা, এই যে মূল অঙ্কতে চলে আসলাম। আমরা লিখলাম দেওয়া আছে a = 4 + 4 4 + 4 4 4 + ডট 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 ডট। আমরা এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, আমরা কি এখনই জানি এটার সমষ্টি কত? এখনই তো আমরা জানি না, সমষ্টি তো বের হবে সামনে গিয়ে, এখন তো জানা নাই। আমরা লিখলাম মনে করি এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। Sn দ্বারা বোঝানো হয় সামেশন অফ n, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে সামেশন অফ n অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সমান 4 + 4 4 + 4 4 4 প্লাস ডট 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 প্লাস এইবার প্লাস n-তম পদ। এই কথাটা নতুন যুক্ত করব, এই কথাটা নতুন যুক্ত করব। যদি আমাকে বলা হইতো প্রথম 5টি পদের সমষ্টি বের করো, তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ বসাইতাম, ব্যাস ক্লোজ, যোগ করে দিলে রেজাল্ট চলে আসতো। যদি প্রথম 7টি পদের সমষ্টি বের করতে বলতো, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পদ এখানে লিখতাম, রেজাল্ট বের হয়ে যেত, তাই না? এটার মতো করে যদি হইতো তাহলে সপ্তম পদ হইতো 7টা 4 হইতো, 7টা 4। দেখেন এখানে প্রথম পদে 1টা 4, দ্বিতীয় পদে 2টা 4, তৃতীয় পদে 3টা 4। তাহলে আমাকে যদি বলতো 7টা পদের সমষ্টি বের করো, এই জায়গার মধ্যে তো 7টা 4, পরে সবাইকে যোগ করে একটা রেজাল্ট বের হইতো। যদি বলতো যে 5টা পদের সমষ্টি বের করো, এখানে হয়তো 5টা 4, পরে সবাইকে যোগ করে রেজাল্ট বের হইতো। এখন আমি তো আর জানি না যে আমাকে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, আমাকে বলছে n সংখ্যক পদের সমষ্টি বের করো। এই যে আমি লিখলাম n-তম পদ, এখানে আমি নির্দিষ্ট করে কোনো সংখ্যা লিখতে পারলাম না। আচ্ছা, তাইলে Sn = প্রথমে যেই ধারাটা দেওয়া সেটা লিখব, ডট 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 প্লাস n-তম পদ। এবার মনে রাখবো এই n-তম পদ কথাটা বারে বারে চলতে থাকবে, বারে বারে চলতে থাকবে। যেহেতু আমি এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমার জানা নাই, এই জন্য এই কথাটাই বারে বারে চলবে, বারে বারে চলবে। অন্যদেরকে আমি কাজ করতে পারবো কারণ আমি সংখ্যা জানি, কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমার জানা নাই, এই জন্য এটা এইভাবে করেই চলতে থাকবে। ওকে, তাহলে এবার আপনাদের মনে আছে না প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা ছিল যেই ধারাটা আছে তাকে 1-এ রূপান্তর করতে হবে। তাকে কিসে রূপান্তর করতে হবে? 1-এ রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি এই ধারাটাকে 4 দিয়ে, আমি যদি 4 কমন নেই, কি যদি 4 কমন নেই, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 44কে ভাগ করলে 11, 4 দিয়ে 444কে ভাগ করলে 111, এইভাবে করে ডট ডট ডট। কিন্তু আমি এখানের মধ্যে কোনো কিছু করতে পারবো না, কারণ আমি তো জানি না যে n-তম পদের মানটা কত। যদি আমি জানতাম তাহলে আমি তাকে ওখান থেকে আমি 4 কমন নেওয়ার পরে যা হইতো তা লিখতাম। যেহেতু আমি জানি না, এই জন্য n-তম পদ এই কথাটাই এখানে লিখে দিলাম, n-তম পদ কথাটাই লিখে দিলাম। ওকে, প্রথম ধাপ কমপ্লিট, 1-এ রূপান্তর করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপ 9-এ রূপান্তর করতে হবে। কিসে? 9-এ রূপান্তর করতে হবে। আচ্ছা, আপনারা একটুখানি চিন্তা করেন, এই যে 1 1 1 1 1 1 এদেরকে 9-এ রূপান্তর করতে হবে। আচ্ছা, আপনারা ভিডিওটা যারা দেখতেছেন একটু আপনারা মন্তব্য করেন যে 4 লেখা আছে, হ্যাঁ 4। আচ্ছা, আমি যদি পরের লাইনে গিয়ে এই 4কে
9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে গুণ করি। আগের লাইনে 4 লেখা, তো আমি পরের লাইনে কি যদি 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ একই সঙ্গে 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করি, তাহলে কি অঙ্কের মান পাল্টাবে নাকি মান একই রকম থাকবে? মান একই রকম থাকবে, কারণ 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, তাহলে 9 9 কাটা, ওই যে যেই 4 সেই 4ই তো আছে, যেই লাউ সেই কদই আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন যে এই বিষয়টা আমি 9 দিয়ে ভাগও করব, 9 দিয়ে গুণও করব। এখন কথা হচ্ছে আমার আগের লাইনে এখানে হয়তো 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 এরকম ছিল, তাহলে আমি 9 দিয়ে 4কে ভাগ করব, ঠিক আছে? এই যে আমি যদি এখানে দেখাই 9 দিয়ে 4কে ভাগ, 9 দিয়ে 4কে গুণ। আচ্ছা, এই যে 9 দিয়ে যে গুণ করার কথা, আমি যদি 9 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করতে থাকি, 9 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করতে থাকি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমি এই 9 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবাইকে গুণ করতে থাকবো। তাহলে এটাই এখানে করা হয়েছে, 4কে 9 দিয়ে ভাগ এবং 9 দিয়ে যে গুণ করার কথা সেই 9 দিয়ে গুণ ভিতরে করা হয়ে গেছে। 9 1 9, 9 11 99, 9 111 999, এভাবে করে চলতেছে। কিন্তু এখানে আমি গুণ করে কিছু লিখতে পারবো না, কারণ তো কোনো সংখ্যা জানি না, দেখেন এখানে কোনো কিছু করা যাচ্ছে না, nতম পদ। ওকে, পরবর্তী লাইনে চলেন। তাহলে প্রথম ধাপ কমপ্লিট, 1 এর রূপান্তর, দ্বিতীয় ধাপ কমপ্লিট, 9 এর রূপান্তর। এবার সবাই অনুগ্রহ করে মনে রাখবেন, এর পরের কাজগুলো প্রত্যেকটা অঙ্কে একই রকম হবে, প্রত্যেকটা অঙ্কে এই ধরনের যত অঙ্ক দিবে, এখানে 4 4 4 4 এটা দিয়ে দেওয়া, 3 3 3, তারপরে 2 2 2, 7 7 7, 8 8 8, এই ধরনের যত প্রশ্ন দেখ, এই ধরনের যত ধারাই আসুক, যদি বলে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বের করো, সিস্টেম একই থাকবে এবং এখানের কাজকর্মটা একরকম হবে। কারণ 9-এ যখন আপনি রূপান্তর করেই ফেলছেন অঙ্কটাকে, এর পরের কাজ সবসময় একই রকম। 9কে আমরা লিখতে পারি 10 - 1, একই। 99কে লিখতে পারি 100 - 1, 999কে লিখতে পারি 1000 - 1, কিন্তু আমরা এখানের মতো কোনো কিছু লিখতে পারি না। nতম পদের আমি জানি না কিছু, এই জন্য আমি যা আছে তাই, ওইদিকার জায়গা নাই দেখে আমি এখানে একটু নিচে লিখে দিছি। হ্যাঁ, আপনারা পাশেই লিখবেন nতম পদ। এবার আচ্ছা, এই কাজগুলো কেন করতেছি? এই কাজগুলো করতেছি আমাকে সূত্রে রূপান্তর করতে হবে, সূত্রে রূপান্তর, হ্যাঁ, সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে দেখেন মাইনাস চিহ্নের আগে একটা সংখ্যা, মাইনাস চিহ্নের পরে একটা সংখ্যা, মাইনাস চিহ্নের আগে একটা সংখ্যা, মাইনাস চিহ্নের পরে একটা সংখ্যা, এইভাবে করে আছে। চলেন আমরা এদেরকে ভেঙে লিখে ফেলি। এই যে মাইনাস চিহ্নের আগে যারা আছে, অর্থাৎ 10 প্লাস 100 প্লাস 1000, খেয়াল করেন এই যে 10, 10-এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস 10 প্লাস 100 প্লাস 1000, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমি একসাথে লিখলাম 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট ডট। কারণ আমাকে মনে রাখতে হবে nতম পদ, আমি যদি সংখ্যাটা জানতাম, তাহলে আমি এটাকে তো আমি ভেঙে লিখতাম, তাই না? এরকম করে ভেঙে লিখতাম না? 9 আমি তাকে ভেঙে লিখছি 10 - 1, 99 তাকে ভেঙে লিখছি 100 - 1, 999 ভেঙে লিখছি 1000 - 1। যদি nতম পদের সংখ্যাটা আমি জানতাম, তাকে তো এরকম ভেঙে লিখতাম আমি, তাই না? মাইনাস চিহ্নের আগে একটা, মাইনাস চিহ্নের পর একটা ভেঙে লিখতাম না? আচ্ছা, ওকে, তাহলে আমি যখন ওটাকে আমি ভেঙে লিখতাম, তাহলে এই যে 10 100 1000 লিখলাম, এখান থেকেও ধরে নিলাম আমি সেই একটা সংখ্যা নিয়ে আসছি, তাহলে nতম পদ। এখানে তো সেই nতম পদটা কথাকে আমি লিখব যে এটার মতো করেই এখানে nতম পদ। এবার -1 -1 -1, আচ্ছা এখানেও কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা -1 থাকার কথা। হ্যাঁ, যদি এই সংখ্যাটা আমি জানতাম, তাহলে আমি যখন ভাঙতাম এখানেও -1 থাকতো না? এই যে এদের মতো করে এখানেও -1 থাকতো। ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখেন, তার মানে এটাকে ভাঙলে ওইরকম একটা সংখ্যা পাওয়া যাইতো, মাইনাসের আগে একটা মাইনাসের পরে একটা পাওয়া যাইতো। আমি এখন সংখ্যাটা জানি না দেখে আমি কিছু লিখতে পারতেছি না, দেখে লিখতে পারতেছি না। ওকে, তাহলে -1 -1 -1, একটা মাইনাস কমন নেই, -1 -1 -1, তাহলে একটা -1 কমন, মাইনাস কমন নেই, একটা মাইনাস, তাহলে মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1 ডট 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 ডট, ওই nতম পদ কথাটাকে এখানেও আমরা লাগাই দিব। তার কারণ যদি আমি তাকে জানতাম, সেও তো ব্র্যাকেটে দুইটা সংখ্যা হইতো, মাইনাসের আগে একটা মাইনাসের পরে একটা, তাই না? এই জন্য এদের সাথেও গেছে, এদের সাথেও গেছে, তবে কোনো সংখ্যা দিয়ে যায় নাই, এই বাংলা কথাটা দিয়েই সে গেছে। আমি সংখ্যা জানি না, nতম পদ এইভাবে করে। চলেন পরবর্তী লাইনে যাই। তাহলে আবার একটু সহজ করে কথাটা বলি, যেহেতু এখানে তো অনেকখানি কথা বলছি। এই যে আমি ব্র্যাকেটগুলো বানাইলাম, মাইনাস চিহ্নের আগে যারা আছে
তাদেরকে একত্রে লিখলাম, মাইনাস চিহ্নের পরে যারা আছে তাদেরকে একত্রে লিখলাম, একটা মাইনাস চিহ্ন কমন নিলে সবাই এখানে প্লাস হয়ে যায়। আর এনতম পদ কথাটাকে এখানেও লিখলাম, এখানেও লিখলাম, দুই জায়গার মধ্যেই লিখলাম। চলেন এরপরে সামনে আগাই। সূত্র ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে, ইতিমধ্যে সূত্র আমাদের সামনে চলে আসছে ভাইয়া। সেটা কি খেয়াল করেন, সেটা হচ্ছে 10, 100, 1000 ডট 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 প্লাস এনতম পদ। খেয়াল করেন যেই বিষয়টা, সেটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন 10 বেরোবে। আবারও বলতেছি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন 10 বেরোবে। তার মানে আর এর মান আর সাধারণ অনুপাত, আর এর মান 10। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন 10, তাইলে এখানে আর এর মান হচ্ছে 10। আচ্ছা, আর এর মান যেহেতু 10, আমাকে একটু বলেন, আর এর মান 10, তার মানে আর এর মান 1-এর চেয়ে বড়। আমরা কিন্তু সূত্র জানি যে আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তখন সূত্রটা কি, আর এর মান যখন 1-এর চাইতে বড় হয় তখন সূত্রটা কি, সমষ্টি নির্ণয়ের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, ঠিক না? ঠিক না? যখন আর এর মান 1-এর চাইতে বড় থাকে তখন সমষ্টি নির্ণয়ের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব এতটুকু জায়গার জন্য। এতটুকুর জন্য আমরা অ্যাপ্লাই করব। মনে রাখতে হবে সূত্রটা এতটুকুর জন্য বসতেছে, অন্য কারো জন্য না। 4/9 4/9 সূত্রটা বসবে এতটুকুর জন্য। আর এখান থেকে আমি পরে কথা বলতেছি, এটা এখানে পরে কথা বলতেছি। তাহলে দেখেন a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এ মানে কি, প্রথম পদ, এই যে প্রথম পদ 10 লিখলাম 10 ইন্টু আর এর মান কত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে এই যে আর এর মান 10, আর এর পাওয়ার কত n, এটা কিন্তু সূত্রের n, তাহলে আর এর পাওয়ার n লিখলাম মাইনাস মাইনাস 1 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1। ঠিক আছে, একেবারে সূত্র অনুযায়ী বসাইলাম। এইবার দেখেন যেই বিষয়টা ভাইয়া, সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা সবাই দেখতেছেন একটা ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন দেওয়া, একটা ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন দেওয়া, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস এনতম পদ। আচ্ছা, তাহলে এইটার ফলাফলটা কি হইতে পারে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, বারে বারে একই সংখ্যা, বারে বারে একই সংখ্যা। আচ্ছা, আমি যদি এখানের মধ্যে 1 প্লাস 1 প্লাস 1, আমি যদি 1কে 3 বার লিখি তাহলে আমি রেজাল্ট বলে দিতে পারি 3। আচ্ছা, আমি যদি 1কে, যেহেতু একই সংখ্যা, যদি 5 বার লিখি তাহলে আমি বলতে পারি 5, ঠিক না? 5। তাহলে এখন দেখেন, একটু চিন্তা করেন, এই যে এখানের মধ্যে 1 5 বার আছে, আপনি কি 5 বার যোগ করবেন? 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 1 যোগ করলে হয় 4, এভাবে করে করবেন। এখানে 1 বারে বারে আছে, তাহলে 1 গুণ 1 5 বার আছে, তাহলে 5, তাহলে 5 1 কে 5, ঠিক না? তার মানে যেহেতু একই সংখ্যা, তাহলে কয়বার আছে? 5 বার, তাহলে ওই 5টাই কিন্তু উত্তর। যদি এখানের মধ্যে ভাইয়া, যদি এখানের মধ্যে 1 যোগ 1 যোগ এভাবে করে টোটাল 7 বার থাকতো, তাহলে কিন্তু বারে বারে 1 আছে, কয়বার আছে? 7 বার, তাহলে সেই 7, তাই না? তাহলে 7 বার আছে, তাহলে 7। তাহলে আমি যদি বলি এখানের মধ্যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 n সংখ্যক বার আছে, কয়বার? কয়বার? n সংখ্যক বার। তাহলে ফলাফল কত হবে? ফলাফল হবে n। কারণ ওই n এর মান যদি 7 হয়, যে এখানে তো 7টা পদ আছে, 1 যোগ 1 যোগ এরকম করতে করতে টোটাল 7 বার আছে, 7 বার যোগ করলে ফলাফল কত হবে? 7। যদি ওই n এর মান 9 হয়, যে এখানে 1 যোগ 1 যোগ এরকম করতে করতে টোটাল 9 বার আছে, তাহলে যোগফল কত? 9। তার মানে ওই n এর মান যত, ফলাফল তত, ঠিক না? তাহলে একই রকমভাবে এখানের মধ্যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 এনতম পদ, তাহলে আমরা বলবো এটার যোগফল হবে n। যোগফল হবে কত? n। সামনে মাইনাস, এই যে সামনে মাইনাস, যোগফল হবে n। তাহলে আমরা সামনে 4/9 বসাইলাম, এতটুকুর জন্য সূত্র প্রয়োগ করলাম, মাইনাস এতটুকুকে যোগ করলে n হয়। বারে বারে বলতেছি, প্রত্যেকটা অঙ্কে এই একই কাজ হবে, এই একই কাজ হবে প্রত্যেকটা অঙ্কে। আচ্ছা, তাহলে এবার দেখেন 4 10 40, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, এই যে 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, 9 নং 81। ওকে,
4n ডিভাইডেড বাই 9। আবারও দেখাই এই জিনিসটা, আবারও দেখাই। 4/9 সামনে গুণাকারে আছে, ব্র্যাকেটের সামনে গুণাকারে, ব্র্যাকেটের সামনে গুণাকারে আছে। তাহলে 4/9 দ্বারা এই অংশকে গুণ করেন, 4/9 দ্বারা এই অংশকে গুণ করেন। তাহলে 4 × 40, 9 × 81, 4n, 4n ডিভাইডেড বাই 9 আমরা পেয়ে গিয়েছি, আমাদের অঙ্কের সমাধান হয়ে গিয়েছে। তাইলে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি ফলাফল 40/81 ইন্টু 10⁻n-1 মাইনাস 4n/9, এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। যদি বলতো প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে n এর মান 7। যদি বলতে প্রথম 10টি পদের সমষ্টি, n এর মান 10। সিস্টেম কিন্তু এইটা। তাহলে ধাপগুলো মনে রাখবো, প্রথমে 1-এ রূপান্তর করতে হবে, তারপর 9-এ রূপান্তর করতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। আর সেই সূত্র প্রয়োগের জন্য কাজগুলো একই রকমের। কাজগুলো কি যখন 9-এ রূপান্তর করা হয়ে গেল, এর পরের লাইন 10-1, 100-1, 1000-1, প্রত্যেকবার এই একই কাজ। তারপরে মাইনাস কমন নিয়ে +1 +1 +1 +1 এইরকম প্রত্যেকবার একই রকমের কাজ। পরে এই ভিতর থেকে সূত্র এইটাই বেরোবে ভাইয়া, এইটাই আসবে। শুধুমাত্র ওই সামনের সংখ্যাটার কারণে ফলাফলটা ভিন্ন হবে। আমি আবার বলে দিই, সামনের সংখ্যাটার কারণে ফলাফলটা ভিন্ন হবে। কোনো জায়গাতে থাকবে 7/9, তখন 7/9 দিয়ে গুণ, 7/9 দিয়ে গুণ। কখনো থাকবে 8/9, তখন 8/9 দিয়ে গুণ, 8/9 দিয়ে গুণ। অঙ্ক পুরাটা একই রকম। এই অঙ্কটা করতে খুব মজা লাগে, যার সিস্টেম তো একই, ঠিক আছে। আচ্ছা, তো অনেকক্ষণ সময় নিলাম জিনিসটা খুব ভালো করে বোঝানোর জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করলাম। এবার গ নাম্বার প্রশ্নটার সমাধানটা আমরা করে ফেলি। গ নাম্বারে কি বলছে আমরা দেখতেছি। গ নাম্বার প্রশ্নে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে S ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা উদ্দীপকের মধ্যে দেখতেছিলাম এই যে S নামের একটা ধারা ছিল, সেখানে x ছিল। আমাদেরকে বলল এই x এর উপরে শর্ত আরোপ করার জন্য যে এই x এর মান এত থেকে এত, এত থেকে এত হইলে তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ আমরা এখানে শর্ত দিব, হ্যাঁ শর্ত দেবো। অনেক সময় ওই যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে শর্ত দেয় না, যে তুমি যদি বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তোমাকে আমি অমুক পুরস্কার দিব বা অমুক জিনিসটা দিব, এরকম শর্ত দেয় কিনা। পরীক্ষার রেজাল্ট যদি ভালো করতে পারো তাহলে তুমি ওই জিনিসটা পাবা, শর্ত দিয়ে দিছে। পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, তাইলে সে ওই জিনিসটা পাবে। পরীক্ষার রেজাল্ট ভালো করবে না তো পাবে না, তো একটা শর্ত দিয়ে দিছে। তাহলে আমাদেরকে বলছে S নামের যে ধারাটা আছে এই ধারাটার অসীমতক সমষ্টি পাওয়ার জন্য x এর শর্তটা আমাদেরকে দিতে বলছে, যে x এর উপরে তুমি শর্ত দাও, x এর উপরে কি শর্ত আরোপ করলে আমরা অসীমতক সমষ্টি পাবো, এটা আমাদের কাছে তারা জানতে চায়। এবং শর্ত আরোপ করার পরে আমরা যে বলবো যে হ্যাঁ এখন অসীমতক সমষ্টি পাওয়া যাবে, তো অসীমতক সমষ্টি বের করে দেখাও। এখানে কিন্তু প্রশ্ন দুইটা। প্রথমত x এর উপরে আমরা শর্ত দিব যে x এর মান এত থেকে এতর মধ্যে হলে অসীমতক সমষ্টি থাকবে, এটা প্রথম আমরা এটা শর্ত দিব। এরপরে আমরা অসীমতক সমষ্টিটা বের করে দেখাবো, ঠিক আছে। দুইটা প্রশ্ন একসঙ্গে এখানে। চলেন তাহলে আমরা অঙ্কটার সমাধান করা শুরু করি। আমাদের উদ্দীপকে S নামের যে ধারাটা আপনারা দেখতেছেন এই ধারাটা আমরা এখন আমাদের খাতার মধ্যে তুলব। আচ্ছা, তাহলে দেখেন এখানের মধ্যে আমরা সেই ধারাটা উদ্দীপক থেকে ধারাটা লিখলাম। আচ্ছা, কোন এই যে ব্র্যাকেটের উপরে যে -1 লেখা, আশা করি আপনারা সবাই খুব ভালো করেই জানেন, আমি এখানে লিখে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে a টু দি পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি যে 1/a, b টু দি পাওয়ার -1 লেখা যায় 1/b, c টু দি পাওয়ার -2 লেখা যায় 1/c², d টু দি পাওয়ার -3 লেখা যায় 1/d³। এটা আসলে কিভাবে করে লেখা যায়, সিস্টেমটা কি? সিস্টেম হলো যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, খেয়াল করি পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। আবারও বলতেছি, পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। এবার ওই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে যা কিছু আছে তারা নিচে বসবে। পাওয়ারের মধ্যে মাইনাসের কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন। এরপরে ওই মাইনাসটা বাদে যা কিছু আছে তারা নিচে বসবে। মাইনাসের কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন। এবার ওই মাইনাসটা বাদে
বাকি যা কিছু আছে তারা নিচে। এই জন্যই কিন্তু এই যে ডি কিউবটা নিচে বসছে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের উপরে -1 দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটা কি 2 এর উপরে না, কিন্তু 2 এর উপরে কিন্তু -1 না, -1টা এই ব্র্যাকেটের উপরে। তাহলে সেই ক্ষেত্রে 2টার সামনে থাকলো। আর আমরা বলতে পারি পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন, আর এই অংশটা বসবে নিচে, এই অংশটা বসবে নিচে। আশা করি বুঝতে পারছেন। তাহলে যেহেতু এই ব্র্যাকেটের উপরে -1, তাহলে একটা 1 দিয়ে এই যে ভগ্নাংশের আর কি আমরা দাগটা দিব, ভাগ চিহ্ন দিব, এরপরে 3x - 5কে নিচে লিখব। আচ্ছা, এবার তাহলে 2 কে 2 আমরা বলতেই পারি, তাহলে 2টা উপরে উঠে গেল, 2টা উপরে উঠে গেল। একই কাজ একটু খেয়াল করি, একই কাজ এর পরেরটাতে। এখানে আমরা দেখতেছি পাওয়ারের মধ্যে -2 আছে, তাহলে এটা কিন্তু 4 এর উপরে না, তাহলে 4টা আলাদা। যেহেতু এই ব্র্যাকেটের উপরে -2 মানে মাইনাস আছে, তাহলে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসাবো। এই যে বাকি অংশটা আমরা নিচে বসাইলাম, এই যে বাকি অংশটা নিচে বসাইলাম। ওই যে একটা স্কোয়ার ছিল সেটা নিচে বসছে এতক্ষণে। তাহলে এখন আমরা বলতে পারি 4 একে 4, তাহলে 4 উপরে উঠে গেল। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এর পরেরটাও একই রকমভাবে করা হয়েছে। এবার পরের লাইনে যাই। পরের লাইনে যাওয়ার পরে 2/3x - 5, আচ্ছা 4/3x - 5 হোল স্কোয়ার, যেটা আমি তাকে একবারে লিখতে পারি 2/3x - 5 হোল স্কোয়ার, কারণ 2কে যদি স্কোয়ার করেন তাহলে 4 হয়, আর এই অংশটার উপরও স্কোয়ার হবে, তাই না? এই অংশটার উপরে স্কোয়ার হবে। তো এই জন্য আমি সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম। তাহলে 4টাকে লিখলাম 2, তাহলে কিন্তু জিনিসটা ঠিক থাকে। 2কে স্কোয়ার করলে কিন্তু 4 হয়, আর এই অংশটার উপরে কিন্তু স্কোয়ার থাকার কথা। এইভাবে করে কেন লিখতেছি? কারণ এইভাবে করে লিখলে একটা সুন্দর একটা ধারা আমাদের সামনে তৈরি হবে, যেই ধারাটা দিয়ে আমরা সুন্দর করে অঙ্কটা কমপ্লিট করতে পারবো। এরপরে আসেন 8/3x - 5 হোল কিউব। আমি লিখি 2/3x - 5 হোল কিউব। 2কে কিউব করলে 8 হয়, 3x - 5 এটার উপরেও 3 বসবে। তাহলে এখন আপনারা দেখেন জিনিসটা সুন্দর একটা ধারা তৈরি হয়ে গেছে। 2/3x - 5, 2/3x - 5 হোল স্কোয়ার, 2/3x - 5 হোল কিউব, প্লাস ডট, অর্থাৎ পাওয়ার বাড়তেছে। এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার 2, এইটার পাওয়ার 3, একই জিনিস, শুধু পাওয়ার বাড়তেছে। এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, এই যে এটা একটা গুণোত্তর ধারা, তার প্রথম পদ হচ্ছে 2/3x - 5। তারপরে সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, কাটাকাটি যখন আমরা করব, মানে ভাগ চিহ্নকে উল্টাই দিব, ভাগ চিহ্নকে উল্টাই দিলে এটাও উল্টায় যাবে, তখন কাটাকাটি করলে 2/3x - 5 থাকবে। তাহলে আমরা প্রথম পদ পেলাম এবং আর এর মান পেলাম। এবার আমাদেরকে বলছে শর্ত আরোপ করার জন্য। আচ্ছা, অসীমতক সমষ্টি পাইতে হইলে অসীম গুণোত্তর ধারা হইতে হয়, অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, অসীম গুণোত্তর ধারা। এরপরে কি শর্ত? আর এর মান মানে অনুপাত, সাধারণ অনুপাত, আর এর মান তাকে মডুলাসের মধ্যে বসাইতে হবে। খেয়াল করি, আর মডুলাস তার মান 1-এর চেয়ে ছোট হইতে হবে। অসীমতক সমষ্টি পেতে হলে আর মডুলাসের মান 1-এর চেয়ে ছোট হইতে হবে। অসীমতক সমষ্টি পাইতে হইলে আর মডুলাস তার মান 1-এর চাইতে ছোট হইতে হবে। আচ্ছা, এই মডুলাস চিহ্নটা কি? এটার বাংলা হচ্ছে পরম মান। এটার মধ্যে আপনি যে কোনো সংখ্যা বসাইতে পারবেন, ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা বসাইতে পারবেন, তবে এখান থেকে রেজাল্ট শুধুমাত্র ধনাত্মক বের হয়, শুধুমাত্র ধনাত্মক রেজাল্ট বের হয়। আপনি ঋণাত্মক যদি বসান তাও সে ধনাত্মক হইয়া বের হবে। যদি ধনাত্মক বসান তো ধনাত্মকই বের হবে, আর যদি ঋণাত্মক বসান সে ধনাত্মক হয়ে বের হবে। অর্থাৎ আপনি -3 বসাইলেন, তাহলে সে বের হবে শুধু 3, মানে +3 আকারে। আপনি +3 বসাইলেন, সে +3 বের হবে। অর্থাৎ প্লাসের সংখ্যা বসাইলে প্লাসই বের হবে, মাইনাসের সংখ্যা বসাইলে সে প্লাসে বের হবে, মাইনাসটা বের হবে না, সে প্লাসে বের হবে। ওকে, তো আর মডুলাসের মান ভাইয়া, আর মডুলাস এর মান 1-এর চেয়ে ছোট হয়। এখন কথা হচ্ছে আর মডুলাস <1। এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি যে আমি মডুলাস চিহ্নটা দিব না, তখন আমি এটা কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে হবে তখন আর এর মান
-1 চাইতে বড়, আর এর মান 1 এর চাইতে ছোট। যদি আর মডুলাস লেস দেন 1 এই জিনিসটাকে আমরা ভেঙে বিস্তারিতভাবে লিখতে চাই, তখন এইভাবে করে লিখতে হবে, আর এর মান -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। এটার ব্যাখ্যাতে আর গেলাম না, এটার ব্যাখ্যাতে গেলে আবার এটা আলোচনাটা আরও অনেক বড় হয়ে যাবে, এটা এখন আর প্রয়োজন নেই। আমরা সংক্ষেপে মনে রাখবো যে মডুলাস চিহ্ন যদি উঠাই দিতে চাই, তাহলে এখানে যেই সংখ্যাটা আছে মাইনাস দিয়ে ওটা আরম্ভ করব, প্লাস দিয়ে ওইটা শেষ হবে। -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। যদি এখানে 2 থাকতো, -2 এর চাইতে বড়, +2 এর চাইতে ছোট। যদি এখানে 5 থাকতো, -5 এর চাইতে বড়, +5 এর চাইতে ছোট। ঠিক আছে? আচ্ছা, তাহলে অসীমতক সমষ্টি থাকতে হইলে শর্ত এইটা, আর মডুলাস লেস দেন 1। এটাকে ভাঙলে -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। আর কি? সাধারণ অনুপাত। আমাদের এই অঙ্কতে আর এর মান কত বের হইছে? আমাদের এই অঙ্কতে আর এর মান বের হইছে 2/3x - 2, 2/3x - 2। তাহলে 2/3x - 2 এইটার মান -1 এর চাইতে বড় হইতে হবে, এইটার মান +1 এর চাইতে ছোট হইতে হবে। এবার দেখেন, এখান থেকে কিন্তু আমি অঙ্কটাকে দুইবার ভাঙতে পারি। কিভাবে করে দুইবার ভাঙতে পারি সবাই একটু খেয়াল করেন। আমি যদি এই অংশটার উপরে হাত রাখি, এই অংশটা যদি আমি ঢেকে ফেলি, তাহলে এই অংশটা দিয়ে কিন্তু অঙ্কটা একবার করা যায় যে আর এর মান 1 এর চাইতে ছোট। এরপরে আমি যদি এই 1 এর উপরে হাত রাখি, তাহলে এই অংশটা দিয়ে কিন্তু অঙ্কটা আরেকবার করা যায় যে আর এর মান -1 এর চাইতে বড়। তাহলে অঙ্কটাকে দুইবার ভেঙে করা যাবে। ওকে, সব কথা মোটামুটি বলা শেষ হয়ে গিয়েছে। তাহলে এখন দেখেন, তাহলে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস দেন 1 হয়। তাহলে অর্থাৎ ওই আর এর মান কত? 2/3x - 5। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে ওদের 2 লিখছি, এটা হবে 5। আচ্ছা, ওটা তো কোনো সমস্যা না, কারণ আমি তো এখনো অঙ্ক করাই নাই, শুধু মুখের কথা বলছিলাম। ওকে ফাইন, ওটা সমস্যা নাই। তো এখন দেখেন, তাহলে আর এর জায়গায় 2/3x - 5 বসলো। তাহলে 2/3x - 5 মডুলাস, 2/3x - 5 মডুলাস লেস দেন 1। তাহলে এটা যদি ভাঙি, তাহলে -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। এটাকে দুইবার ভাঙা যাবে, দুইবার ভাঙা যাবে। এই হচ্ছে একবার ভাঙা, আর এই হচ্ছে আরেকবার ভাঙা। এই ভেঙে আমরা অঙ্কটা করব, এবার ভেঙে আমরা অঙ্কটা করব। এইভাবে করে করতে হবে, সিস্টেমটা এটাই, সিস্টেম এটাই, আমাদেরকে এইভাবে করে করতে হবে। তাহলে এখন দেখেন, প্রথম যেই শর্তটা ছিল যে এইটার মান -1 এর চাইতে বড়, ওই যে আমরা দুইবার ভাঙলাম, এই আমরা দুইবার ভাঙলাম, এটার মান -1 এর চাইতে বড়। তাহলে চলেন, -1 এর চাইতে বড়। আমরা যদি এবার ভগ্নাংশকে উল্টায়া দিই, ভগ্নাংশকে যদি উল্টায়া দিই, তাহলে এটাকে বলা হয় বিপরীতকরণ করে। তাহলে -1 এর নিচে যে একটা 1 ছিল, এটা এখনো উল্টায়া যাবে, তাহলে 1/-1, আর এটাও উল্টায়া যাবে 3x - 5 / 2। এখন মনে রাখতে হবে যে আমরা যখন ভগ্নাংশকে উল্টায় ফেলি, বিপরীতকরণ করি, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই যে এটা অসমতার চিহ্ন, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অসমতার চিহ্ন। অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়। যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, আমি অঙ্কের বাইরে থেকে একটা ঋণাত্মক সংখ্যা এনে গুণ করছি, যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। আর যদি একটা ভগ্নাংশকে উল্টায়া ফেলা হয়, মানে বিপরীতকরণ করা হয়, তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়, মানে বিপরীত চিহ্ন হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু ভগ্নাংশকে বিপরীতকরণ করছি, এই জন্য চিহ্নটা যেভাবে ছিল সেটা এখন বিপরীত হয়েছে, পাল্টায় গেছে। তাহলে আগে ছিল লেস দেন, এখন হয়ে গেছে গ্রেটার দেন। ওকে ফাইন। তো এখন 1কে -1 দিয়ে ভাগ দিলে -1ই হয়। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। বলবেন কেন? কারণ এখানে তো আমরা দেখতেছি নিচে 2 আছে, তাহলে উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 2 কাটা যাবে, তাই না? 2 2 কাটা যাবে। তাহলে -2 গ্রেটার দেন 3x - 5। আচ্ছা, আমার কিন্তু টার্গেট এক্সকে একা বানানো, আমার টার্গেট এক্সকে একা বানানো। কারণ মনে আছে প্রশ্নে কি বলছিল? এক্সের উপর কি শর্ত আরোপ করলে, মনে আছে কথাটা? এক্সের উপর কি শর্ত আরোপ করলে? তাহলে আমরা এক্সকে একা বানানোর চেষ্টা করব। তাহলে -5কে সরাইতে হবে, তাহলে -5কে সরাইতে হলে +5 আনবো, উভয় পক্ষের সাথে +5, উভয় পক্ষের সাথে +5, অর্থাৎ উভয় পক্ষের সাথে 5 যোগ করলাম। তাহলে -2 + 5, তাহলে হিসাব করলে হয় 3, আর এখানে -5 + 5 কাটা, তাহলে থাকে 3x। আমাকে তো এক্সকে একা বানাইতে হবে, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম। কেন? এটা কি মুখস্থ না? এক্সের সাথে 3 গুণ আকারে আছে,
তাহলে আমি 3 দিয়ে ভাগ দিই, 3 3 কাটা যাবে, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে রেজাল্ট আসে 1 গ্রেটার দ্যান এক্স। 1 গ্রেটার দ্যান এক্স মানে 1 হলো এক্সের চাইতেও বড়, 1 হলো এক্সের চাইতে বড়। তাহলে কথাটা ঘুরাই বলেন, এক্স হলো 1-এর চাইতে ছোট, 1 হলো এক্সের চাইতে বড়, তার মানে এক্স ছোট, তাহলে এক্স হচ্ছে 1-এর চাইতে ছোট। আমরা সেই কথাটাই বললাম, এক্স লেস দেন 1, এক্স লেস দেন 1, এই যে আপনারা দেখতেছেন এক্স লেস দেন 1। এবার আসেন, মনে আছে আরেকটা শর্ত, আমরা এই যে এই যে আরেকটা শর্ত যেটা, এই যে এই অংশটুকু, এবার আসেন এইটা দিয়ে আমরা অঙ্ক করব, এইটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এখানে লিখলাম অথবা এই যে দ্বিতীয় অংশটা লিখলাম, একই সিস্টেম, আমার মনে হয় এখানে আর বলা লাগবে না, একই সিস্টেমে অঙ্কটা আঁকাবে। আমরা ভগ্নাংশটাকে উল্টায় দিব বিপরীতকরণ, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, তারপরে গুণ করলাম উভয় পক্ষকে, হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে আমাদের সামনে এক্সের মান আসলো এক্স গ্রেটার দেন 7/3, এক্স গ্রেটার দেন 7/3। তাহলে আমরা এখানে দুইটা রেজাল্ট পাইলাম, যে হয় এক্সের মান 1-এর চাইতে ছোট হইতে হবে, আর নয়তো এক্সের মান 7/3-এর চাইতে বড় হইতে হবে। আমরা দুইটা রেজাল্ট পাইছি, কিন্তু এই অঙ্ক করতে হইলে ভাইয়া দুইটা মানই কিন্তু সঠিক, দুইটাই কিন্তু সঠিক। এই অঙ্ক করতে হইলে হয় এক্সের মান 1-এর চাইতে ছোট রাখতে হবে, 1-এর চাইতে ছোট যেই মানগুলো আছে সেই মানগুলোকে যদি আমরা এই অঙ্কে বসাই তাহলে অসীমতক সমষ্টি আমরা পাবো, অথবা যদি এক্সের মান 7/3-এর চাইতে বড় যারা আছে, 7/3-এর চাইতে বড় তাদেরকে যদি আমরা এই অঙ্কে বসাই তাহলেও অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে দুইটাই কিন্তু সঠিক। তাহলে আমরা এই শর্তটা দিয়ে দিলাম যে এই অঙ্ক থেকে যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে এক্সের মান হয় 7/3-এর চাইতে বড়, আর নয়তো এক্সের মান 1-এর চাইতে ছোট ও হইতে হবে। পাশে লিখে দিলাম অ্যান্সার, কারণ এটাও তো একটা প্রশ্ন, এই জন্য পাশে অ্যান্সার শব্দটা লিখলাম। এবার দ্বিতীয় প্রশ্ন এই অঙ্কের মধ্যেই, দ্বিতীয় প্রশ্ন, অসীমতক সমষ্টি বের করে দেখাও বলছিল না, অসীমতক সমষ্টি বের করে দেখাও। তাহলে অসীমতক সমষ্টি এটাকে আমরা লিখি এস ইনফিনিটি। আমি এটা ক্লাসের মধ্যে মজা করে বলি যে আপনারা যে ওই যে বাংলায় 4 লেখেন অথবা ইংরেজিতে 8 লেখেন, মানে 8, তাকে যদি একটা থাপ করতেন তাহলে সে যে পড়ে যাবে, তো ওইটাই হচ্ছে এই যে ইনফিনিটি চিহ্নটার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এস ইনফিনিটি অর্থাৎ অসীমতক সমষ্টি, অসীম পর্যন্ত সমষ্টি। সূত্র কি? এ ডিভাইডেড বাই 1 - r। আচ্ছা, এ মানে কি? প্রথম পদ এইটা, ওই যে আমি দেখাই প্রথম পদ, এই যে প্রথম পদ 2/3x - f, এটা প্রথম পদ। আর সাধারণ অনুপাত মানে আর এর মান 2/3x - f, এখানে মিলে গেছে। আপনারা ভাইবেন না যে স্যার সবসময় মিল থাকবে কিনা, সবসময় মিল থাকবে আমার কোনো গ্যারান্টি নাই, এখানে মিলে গেছে। আচ্ছা, প্রথম পদ তারপরে সাধারণ অনুপাত, ওকে ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে বসাবো অসীমতক সমষ্টি, আমরা নির্ণয় করতেছি a ডিভাইডেড বাই 1 - r। এ মানে প্রথম পদ, আর এর মান বসাইলাম, এরপরে ক্যালকুলেশন করলে, হিসাব নিকাশ করলে রেজাল্ট চলে আসে। এখানে আর বলার মতো তেমন কিছু নাই। আমরা এখানের মধ্যে এখানে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে আমরা এই ভাগ চিহ্নটা, যেহেতু এই যে একটা ভাগ চিহ্ন না, আমি সেটাকে ভাগ চিহ্ন দিয়ে দেখাইছি আর কি, এই যে ভাগ চিহ্নটা, ওকে। ভাগটা যদি উল্টায়া যায় তাহলে এটা উল্টায়া যাবে, কাটাকাটি করলে 2/3x - 7। তাহলে আমরা অসীমতক সমষ্টিও পেয়ে গেলাম। তাহলে ঢাকা বোর্ড 2024 এখানের মধ্যে যেই প্রশ্নটা ছিল, আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম। আশা করি আপনারা সবাই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছেন।